আজ গপ্পলেন অরিজিনালসের প্রথম গল্প প্রেম পুষ্প, লিখেছে মেঘা ভুঁই। আর বাকি কথা পরে হবে, এখন জাস্ট প্রেম পুষ্প। খবরটা নিয়ে আস্তে আস্তে পল্লবদের গলির মুখটায় বিনয়দার বাইকের সাথে ধাক্কা খেলো তীর্থর সাইকেল। আসলে খুব দ্রুত গলির বাঁকটা ঘুরতে গিয়ে বিনয়ের গাড়ির হর্নটা খেয়ালই করেনি সে। আর এখন প্রায় এক প্রকার পড়ে গিয়েই হাঁটুটা ঘষে গেল রাস্তায়, হাত পা মুছড়ে বসবার উপক্রম। কিন্তু এক্সাইটমেন্টের চোটে ব্যথা তেমন অনুভবই হলো না, শুধু কেমন হতাশ দেখালো তাকে। আচমকা এমন একটা আলটপকা অ্যাক্সিডেন্টে মাথাটাই ভোঁ ভোঁ করে ঘুরছে। চারপাশে লোকজন জড়ো হচ্ছে দেখে বিনয়দার বাড়িয়ে দেওয়া হাতটা ধরেই উঠে পড়ে সাইকেলের প্যাডেলে আবার চাপ দেয় তিনি। বিনয় এত তাড়াহুড়ো দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায় চললি রে? দেখে চালাতে পারিস না? তীর্থ যেতে যেতে চেঁচিয়ে উত্তর দেয়, পল্লবদের বাড়ি, বুঝতে পারিনি বিনয়দা, সরি। একটু ধাতস্থ হয়ে বিনয়ও বাইকটা চালু করে আবার। তার বিশেষ লাগেনি, কিন্তু ছেলেটা কি তাড়াহুড়ো এদের, হ্যাঁ, দেশোদ্ধারের কাজে যাচ্ছে একেবারে। বিনয়ও আর দাঁড়ায় না, এগিয়ে যায়। ব্যাপারটা কি হলো বুঝলেন না তো? আরে দাঁড়ান দাঁড়ান, একটু সবিস্তারে বলি তাহলে। তীর্থ মানে তীর্থ চ্যাটার্জি, আর পল্লব সেন হলো সেকেন্ড ইয়ার যাদবপুর ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দুজনেরই ফর্সা রং, পল্লবের চোখে সবসময় রিমলেস চশমা, ন্যাশনাল লেভেলের ক্যারাটে প্লেয়ার, পেটাই চেহারা আর ততখানি নরম মন। ক্লাস 5 থেকে দুজনে একসাথে, গভীর বন্ধুত্ব। জীবনের যে টাইমলাইনটা পেরিয়ে গেলে কোনো সম্পর্ক চিরায়ু হয়, সে সময়টা ওরা পেরিয়ে এসেছে। ওদের দুজনের ইকুয়েশনটাও ঠিক সেই রকম। হরিহর আত্মা, সেই হাফ প্যান্ট, আঁচড়ানো চুল, পেন ফাইট আর স্টোন পেপার সিজার থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ, ভাঁড়ে চাপ, ফেস্টে নাচ, সেমিস্টারের চাপ সবই একসঙ্গে কাটাচ্ছে। তবে এই মুহূর্তে ভীষণ ইম্পর্টেন্ট একটা খবর পৌঁছতে হবে তীর্থকে। আসুন দেখি সেটা কি। পল্লব, এই পল্লব, পলু, এই পলু, আরে শালা শিগগির তাড়াতাড়ি নিচে আয়। তীর্থর চিৎকারে ঘর ছেড়ে ব্যালকনিতে বেরিয়ে আসে পল্লব। কি হয়েছে? আসতে চেলা না, বাড়ির সামনে দাঁড়িয়ে এসব ভাষা মা জানলে না। তুই উপরে আয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি নিচে এসে দরজা খুলছি আগে, দাঁড়া। ঘরে ঢুকে পল্লব ল্যাপটপটা অফ করে নিচে নামার জন্য চটি গলায় পায়। গেটের সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে তীর্থ নির্ঘাত কিছু বাঁধিয়েছে। এই সবে সেমিস্টার শেষ হয়েছে, পুজোর আর দুদিনও বাকি নেই। পাগলটা ফের যে কি বাঁধিয়েছে কে জানে। 7-5 ভেবে নেমে এসে দরজা খুলে সে। এই যে আবার কি যে বাঁধালো। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি উপরে যায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হুড়মুড়িয়ে সাইকেল শুদ্ধ ঢুকে এসে সিঁড়ির নিচে সাইকেলটা রেখেই হাত ধরে পল্লবকে ঘরে টেনে নিয়ে যায় তীর্থ। আরে ব্যাপার কি হয়েছে সেটা বলতো আগে। হাঁটুটা ছুলেছিস কিভাবে? কাদের সাথে মারপিট হয়েছে? কিরে বল, অদ্ভুত তো। আমায় ফোন করিসনি কেন? ফোনে ব্যালেন্স শেষ ভাই। আর হাঁটুর কথা বাদ দে, শালা তোকে খবরটা দেবো বলে ওই গলির মুখে বিনয়দার সাথে কি জোর ধাক্কা। উফ, সে ছাড়, একটু মলম ঘষে নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একটু জল খা, দাঁড়া। ও হ্যাঁ, মলমটা না, দাঁড়া দাঁড়া নিয়ে আসি, লাগিয়ে নে একটু, দাঁড়া। উফ দাঁড়া, পরে জল খাচ্ছি। শোন, ঋদ্ধিমা এসেছে আজকেই। একটু আগে আমি যখন বড় রাস্তায় সাইকেল নিয়ে যাচ্ছিলাম, দেখলাম ট্যাক্সিতে আঙ্কেলও ছিল সাথে। ভাই এবারটা অত্যন্ত মিস করিস না, সেই ক্লাস 11 থেকে চলছে। কিন্তু এবার বলতে না পারলে তোকে নিয়ে আমার গর্ব করা বৃথাই হবে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে একটু থামে তীর্থ, আবার বলতে শুরু করে, আরে ভাই দীপ্ত বলছিল আইআইটির কোন এক সিনিয়র নাকি ওকে অলরেডি স্টক করছে। তুই এবারও ভ্যাবলাকান্তের মতো তোতলালে ওই ওল্ড স্কুল লাভের বদলে ওই ওল্ড মঙ্ক হাতে নিয়ে কালী পুজোর ভাসানের দিন ওই বাড়ির সমরেশ জেঠুর মতো কাঁদবি বলে দিলাম। হ্যাঁ, সিনিয়র স্টক করছে তো করছে,
আমি কি করব? শালা, আমি খবরটা নিয়ে দৌড়ে দৌড়ে এলাম আর তুই বলছিস করছে তো করছে, যা মনে করেছিস তাই না? দীপ্তকে কি বলেছিল মনে নেই? ওর নাকি লং ডিস্টেন্সই পোষাবে না। তাই বলে একবারও চেষ্টাও করবি না, জানাবিও না? আচ্ছা হাম মুক্ত তুই। উফ, যা পারিস কর। কাল পঞ্চমী, ষষ্ঠীতে বেরোবো আমরা। তুই ল্যাপটপ নিয়ে শুধু পড়েই থাক, মেয়েটাকে সারা জীবন খালি শুধু স্টকই করে যা। আমি আসছি। কাকিমা কিছু জিজ্ঞেস করলে বলিস তারা ছিল তাই দেখা করিনি। হাঁটুটাও তো ছুলেছি একটু। আমি পরশু ফোন করব, বলিস কি ভাবলি? তীর্থ, তোর পায়ের চোট? ও ভাবিস না, বাড়ি গিয়ে ঠিক করে নেব। লাগেনি খুব একটা বেশি। মা মিষ্টি নিতে পাঠিয়েছিল, তারা আছে রে। ওকে দেখলাম ট্যাক্সিটা আমার পাশ কাটিয়ে চলে গেল, তাই এলাম বলতে। এখন আসি। আচ্ছা, সাবধানে যা। তীর্থ চলে যেতে পল্লব কেমন একটা মুষড়ে পড়ল। ঋদ্ধিমা এসেছে। নরম মুখটা ভেসে উঠতেই বুকটা ধড়াস করে উঠল। সেই নিলয়দার কেমিস্ট্রি টিউশন, আরবোরাস বেঞ্জিন রিং আর রেজনেন্স, অর্গানিক ইনঅর্গানিকের মাঝে বেড়ে ওঠা গোপন অনুভূতি। আচমকা তীর্থর কথাগুলো যেন চেপে বসে যেতে লাগলো মাথায়। এবারেও পারবে না হৃদয়ের মানুষটাকে হৃদয়ের কথা বলতে। সেই প্রথম দিন দেখার পর বেড়ে ওঠা হৃৎস্পন্দন, কেমিক্যাল কাইনেটিক্সের মাঝে আর চোখে ওকে চুল ঠিক করতে দেখা। না, ওকে নিয়ে লিখে রাখা কবিতা কখনো দেওয়া হবে না, বলা হয়ে উঠবে না সত্যি। হ্যাঁ, ব্যাপারটা ঠিকই ধরেছেন এবার। ঋদ্ধিমা সরকার, স্টুডেন্ট অফ আইআইটি ভুবনেশ্বর, মেকানিক্যাল ডিপার্টমেন্ট। ছোট করে কাঁধ অবধি ছাঁটা চুল, মুখটা ঠিক দেবী মূর্তির মতন। কাছে গিয়ে দাঁড়ালে শরীর থেকে জুঁই ফুলের স্নিগ্ধ গন্ধ পাওয়া যায়। আমাদের গল্পের নায়ক শ্রীমান পল্লবের সেই স্কুল জীবন থেকে লুকিয়ে রাখা ভালোবাসা। ক্লাস 11-এ নিলয়দার কোচিংয়ে আলাপ, তীর্থের প্রচেষ্টায় বন্ধুত্ব, অথচ ভালো লাগার কথা বলতে না পারা। তারপর হঠাৎই যেই অ্যাডভান্স, নিট এসবের ব্যস্ততা শেষ করে জানতে পারা যে ঋদ্ধিমা ভুবনেশ্বরে চলে যাচ্ছে। হ্যাঁ, টিপিক্যাল একটা হ্যাবলা ক্যাবলা প্রেম বটে। এখনকার অনেক প্রেমের মতোই স্মার্ট ঠিক নয়। তবে দেখা যাক আমাদের গল্প এগোয় কোন দিকে। হ্যালো, হ্যাঁ পল্লব শোন, বলছি পাড়ার মণ্ডপে আয় না তাড়াতাড়ি। কোথায়? হ্যাঁ কোথায়? শালা ষষ্ঠীর দিন সকালেও তুই কি বাড়ি বসে ঘুমাবি? সারা বছর ওই মরা প্রফেসরগুলোর কথা ঝাঁজ, 75% অ্যাটেন্ডেন্স, প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্টস সব নিয়ে হেজিয়ে মরি। পুজোর সময়ও এনার বাড়ি থেকে বেরোবার মন নেই। ক্যাসে গুন্ডা বানেগা রে তু? এত জ্ঞান দিস না তো। হ্যাঁ জ্ঞান দিচ্ছি। হ্যাঁ আরে ভাই জ্ঞান দিচ্ছি না রে, সারপ্রাইজ আছে, শিগগির আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা, হ্যাঁ তাড়াতাড়ি আয়। কথাটা বলেই আর চোখে একবার সামনের চেয়ারগুলোর দিকে তাকিয়ে নেয়। ষষ্ঠীর পুজো চলছে, তালে তালে ঢাক বাজছে মণ্ডপে। একটা স্ট্যান্ড ফ্যানের কাছে যে চেয়ারটাতে মেয়েটা বসে আছে, তাকে শুধু তীর্থ নয়, আমরাও চিনি, ঋদ্ধিমা। আমাদের পল্লব সেন এলো মিনিট 15 পরই। একটা মেরুন রঙের পাঞ্জাবি, সাদা পাজামা, সবে স্নান করে ভেজা চুলের স্নিগ্ধতা। চোখের চশমাটা যেন মায়া বাড়াবার জন্যই আছে। বেশ হ্যান্ডসাম লাগছে কিন্তু আমাদের নায়ককে। তীর্থকে সহজে দেখতে পেল না পল্লব, তবে একটু খুঁজতেই দেখল একটি মেয়ের সাথে চেয়ারে বসে গল্প করছে। এগিয়ে গেল, সামনে এসে তীর্থ করে ডাকতেই গলার কাছটা ভারী হয়ে এলো। ঋদ্ধিমা? হলুদ রঙের চুড়িদার, সাদা ওড়না, সাদা লেগিংস, কপালে লাল টিপ। চুলগুলো তার আর কাঁধ পর্যন্ত নেই, কাঁধ ছাড়িয়ে এতদিনে পিঠ অবধি নেমেছে, হাওয়ায় খানিক উঠছে। পল্লবের কথা মুহূর্তের জন্য একেবারে আটকে গেছে দেখে তীর্থ জোর করে হাতটা ধরে তার আর ঋদ্ধিমার মাঝের চেয়ারটায় বসালো। এখানে বস দেখি। আরে তোরা কথা বল, আমি দেখি উপরে প্রসাদ পাওয়া যায় কিনা।
পল্লব একটু অপ্রস্তুতভাবেই বলল, কেমন আছিস ঋদ্ধি? উত্তরে মেয়েটার গলায় যেন কেমন অভিযোগের সুর বাজল। ভালো আছি, কিন্তু তুই তো এতদিন খোঁজ নিসনি রে। তীর্থর সাথে একটু একটু কথা হয়, তোকে সেই কবে একটা মেসেজ করলে 10 দিন পর রিপ্লাই দিস। আজব সমস্যা তোর। না মানে ঠিক ছাড়, আর এক্সকিউজ দিতে হবে না। সেই নিলয়দাকে অ্যাডভান্সের রেজাল্ট জানানোর দিন শেষবারের মতো তোদের সাথে দেখা। সবাই বলল কন্ট্যাক্টে থাকবি, তারপর তোরা কলকাতায় রয়ে গেলি আর আমি ভুবনেশ্বর। 2-1 ছাড়া কেউই থাকলি না। আমাদের সবার সাথেই না এমনই হয়েছে রে। আমরা সবাই বলেছিলাম টাচে থাকবো, অনেক কথা হবে, কিন্তু তার হয়ে ওঠেনি। আচ্ছা, তীর্থ বলছিল তোর নাকি আমাকে কিছু একটা বলার ছিল। কি বলবি রে? না না, তেমন কিছু নয়। আসলে আসলে হঠাৎ ফোনটা বেজে উঠল মেয়েটার। এই রে, আমার মা ফোন করছে। দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ মা, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, তোমরা রেডি তো? হ্যাঁ হ্যাঁ, এই তো এক্ষুনি আসছি। আমায় যেতে হবে রে, মা ডাকছেন। ষষ্ঠীর অঞ্জলি আছে। মা রিনি পিসিদের বাড়িতে যাবে পুজো দিতে। পাড়ার প্যান্ডেলেই দিত, কিন্তু রিনি পিসি বারবার বলেছে ওদের বাড়িতেই দিতে। পল্লব ফেলফেলিয়ে খানিক তাকিয়ে মাথা নাড়ালো। মেয়েটা আবার বলল, ও শোন না, রাতুল বলেছে কাল বিকেলে পিসিদের ছাদে সন্ধ্যায় মজলিস বসবে। প্রতিবারই তো হয়। দীপ্ত আসবে, রাতুল অভি তো আছেই, তীর্থও যাবে বলল। তুই আসবি তো? শ্রীমান পল্লব সেন ঋদ্ধিমা সরকারের চোখের দিকে তাকিয়ে থেকেই হ্যাঁ বলে দিল। যা, কি হলো? এবারেও বলতে পারলো না। সুযোগ তো ছিল, বলুন। আরে ধ্যার মশাই, সেই রোম্যান্টিক পশ্চাৎপট কোথায় ছিল? এমন হুট করে ভালোবাসি বলা যায় নাকি? এতদিনে পারলো না, আজ হঠাৎ বীরপুরুষ হয়ে যাবে। সবাই বাপু আপনাদের মতো হুট করে আই লাভ ইউ, হুট করে ব্রেকআপ বলতে জানে না। অন্তত আমার হিরো তো নয়। যাগে, গল্পে ফিরি চলুন। মহাসপ্তমীর সন্ধ্যায় সবাইকে স্বাগত। সবাই ধীরে ধীরে আসুন মায়ের মণ্ডপ পরিদর্শন। সপ্তমীর সন্ধ্যা। সকালবেলায় হালকা বৃষ্টি হয়েছে। পুজো মানেই আজকাল বৃষ্টি। রিনি পিসিদের ঠাকুর দালানে সন্ধ্যা আরতি চলছে। পরিবারের লোকজন আর গুটি কয়েক পাড়ার লোক দাঁড়িয়ে। নর্থ কলকাতার সুন্দরতা এটাই, এখানে সাবেকি পুজোগুলোর গুরুত্ব পায় অনেক বেশি। পিসি আর এবাড়ির বড় ছেলে মানে রাতুল আর অভির বাবা ছাড়া বাকি ভাই বোনেরা বিদেশে থাকে। বিয়ে করেননি রিনি পিসি। মোট কথা হলো, ওনার উদ্যোগেই এই পুজোটা হয়। বাকিরাও সাহায্য করে, পুজোতে 2-4 দিনের জন্যে আসেও। তীর্থ আর পল্লবের ছোট থেকে এ বাড়ির পুজোয় যাতায়াত। রাতুল, অভি, এ বাড়ির ছেলে, স্কুলে তো ওদেরই সহপাঠী ছিল। ঠাকুর দালানে প্রণাম করে সোজা ছাদে উঠে যায় ওরা। পাড়ার আরও অনেক ওদের বয়সী ছেলে মেয়ে আছে সেখানে। মাদুর পেতে সবাই গোল হয়ে বসেছে। চারিদিকের আলোর রোশনাই ভরে আছে ছাদ। এসবের মধ্যে থেকেই ঋদ্ধিমার দিকে চোখ যায় পল্লবের। কি অদ্ভুত ভালো লাগছে মেয়েটাকে। আজ একটা তুঁতে রঙের কুর্তি আর সাদার উপর গোলাপি সুতোয় ফুলের কাজ করা লং স্কার্ট পরেছে। ঠোঁটে গোলাপি লিপস্টিক, কপালে স্টোনের ছোট্ট টিপ। এত সুন্দর, এত বেশি মোহময় মানুষ হয়? এতক্ষণ অনেকে অনেক পারফরমেন্স করেছে। রাতুলের হাতে গিটার, খুব আস্তে আস্তে তাতে সুর বাজাচ্ছে। গান শেষ হতেই ঋদ্ধিমা বলে ওঠে, এবার একটা কবিতা হোক। কিরে কিরে কিরে, হবে তো? হবে হবে, হ্যাঁ হ্যাঁ, হোক, সাথে হোক। সাথে সবাই বলে, হ্যাঁ হোক হোক হোক। হ্যাঁ হোক হোক। আরে কিন্তু করবে কে? কেন? পল্লব কি ভালো কবিতা লিখতো সে, বল। কতবার শুনিয়েছে আমাদের।
না 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 হ্যাঁ হ্যাঁ বলতেই হবে প্লিজ পল্লব প্রথমটায় বল, একটা কবিতা বল। হকচকিয়ে গেলেও পাশে বসা বন্ধু তীর্থের ধাক্কায় উঠতেই হলো। চূড়ান্ত অপ্রস্তুতির মধ্যেও ফোনের নোটপ্যাডে জমানো কবিতার ঢের থেকে ভালো কবিতা খুঁজতে লাগলো। শেষে রাতুল জোর করে সকলের মাঝে টেনে এনে দাঁড় করিয়ে দেওয়ায় হাতের কাছে যা পেল দ্বিধা ভরে বলতে শুরু করলো। হাত বাড়ালেই হয়তো হাতে গোলদাস্তা ছুঁয়ে যেত, তবু তেমন করে আমাদের হাত বাড়ানো হচ্ছে কই। চাইলেই জীবন খানিকটা জাদু বাস্তব হতো, কিন্তু আমরা তেমন জাদুর মন্ত্র জানি কই। যা কিছু মুঠোয় আঁকড়ে থাকি ফাঁক গলে কোনো এক ফুসমন্তরে পালায়। একদিন সব মুঠো হালকা করে দেখিস, কেবল তোর হয়ে কারা কতটুকু থেকে যায়। আসলে হারিয়ে ফেলা এখন সহজ ভীষণ, আগলানোর দায় বড় কঠিন। আসলে হারিয়ে ফেলা সহজ ভীষণ, আগলানোর দায় বড় কঠিন, আগলানোর দায় বড় কঠিন। শিরোনামহীন কবিতাটা বলতে গিয়ে কয়েকবার ঋদ্ধিমার দিকে চোখ পড়ল তার। অজানা কারণে গলা খানিক ধরে এলো। কবিতাটা শেষ হওয়ার পর সবাই হাততালি দিলেও তীর্থ আর ওই মেয়েটা দেখল পল্লবের ফর্সা গালগুলো লাল হয়ে এসেছে, চোখের কোণে চিকচিক করছে সামান্য জল, যেন দারুণ কোনো জ্বালায় এখনই দামাল ছেলের মতো দু গাল বেয়ে নেমে আসবে। কি বলছেন? ছেলেরা কাঁদে না? আহা, কি আহাম্মগোছের স্টিরিওটাইপ কথাবার্তা এসব। মশাই, মানে একবিংশ শতকে দাঁড়িয়ে আছেন, এসব থিওরি না এখন না শেখানোই ভালো, বুঝলেন? কষ্ট হলে একজন মানুষ আলবাত চোখের জল ফেলবে, কাছের মানুষগুলোর কাছেই কাঁদবে, সাহায্য চাইবে, তবেই তো সে মানুষ। সে তো আর আপনাদের মতো অসুস্থ সমাজের অসুস্থ ভাঁড় নয় না। সবাই হাতে ফুল নিয়েছো? বলো আমার সাথে, নম সর্বমঙ্গল মঙ্গল। ওদিকে অষ্টমীর মন্ত্র উচ্চারণ করছেন ঠাকুর মশাই, ফুল আর বিল্লপত্র ডিস্ট্রিবিউশন চলছে, চারিদিকে ধূপ ধুনোর গন্ধ, পাড়ার প্যান্ডেল। ঋদ্ধিমার পরনে লাল ঢাকাই শাড়ি, খোঁপায় জুঁই ফুলের মালা, পাশে সাদার উপর লাল কাজ করা পাঞ্জাবিতে পল্লব। তীর্থ ওদের কিছুটা সামনে দাঁড়িয়ে। ঠাকুর মশাইয়ের অর্ধেক মন্ত্র বোঝা যায় ঠিকই, অর্ধেক মন্ত্র মাইকেই আটকে যায়। মন্ত্র বলার মাঝে ঋদ্ধিমার খোঁচা খেয়ে ওর দিকে তাকায় পল্লব। এই বলো, অমন কাজল লাগানো চোখে আজ যেন অদ্ভুত প্রশান্তি। পল্লব সাড়া দেয়। কি কাল কবিতা বলার সময় মুখটা ওরম বেজার করেছিলিস কেন রে? কই, মুখটা বেজার করিনি তো। আরে এখন এসব প্রশ্ন কেন? অঞ্জলি আগে শেষ কর। না না, আমায় এখনই বল, কাল তুই কাঁদছিলি তাই তো? কেন রে? কে কষ্ট দিয়েছে তোকে? কি হয়েছে বলবি না আমায়? তীর্থ জানে? জানি। ও, তাহলে আমায়ও বল, আমি কি তোর বন্ধু নই? কি রে, বলবি তো? ঋদ্ধিমা, এদিকে তাকা, আমার চোখের দিকে তাকা, দেখ এখন অঞ্জলি চলছে। সত্যি করে বলতো ব্যাপারটা কি? দেখ মা সব ঠিক করে দেন, মন থেকে যা চাস সব ঠিক পাবি। কি হয়েছিল বল আমায়। তুই তুই সত্যিই জানবি? হ্যাঁ বাবা, জানবো জানবো, বল। আমি ভালোবাসি তোকে। এই দেখ, অঞ্জলি ফুলের দিব্যি সেই ক্লাস 11 থেকে বলবার সাহস কোনোদিনও করতে পারিনি। আজ নয় কাল নয়, এইগুলো করে অনেক দিন চলে গেছে ভাই, বিশ্বাস কর। এখন অবধি তোর জায়গায় না কাউকে বসাতে পারিনি, দ্বিতীয় কাউকে নয়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামে পল্লব। তার হাতের উপর ঋদ্ধিমার হাতের চাপ অনুভব করে। তুই জানিস নিশ্চয়ই, আমার সাথে সম্পর্ক রাখতে গেলে
সেটা লং ডিস্টেন্স হবে। পারবি সামলাতে? আর আমি কিন্তু মাঝে মধ্যেই ছড়িয়ে 36 করে ফেলবো। আগলাবি আমায়, বল, আগলাবি আমায় যত্ন করে? পারবি আগলে রাখতে? এতগুলো বছর যখন ভালোবেসে যেতে পেরেছি, সারা জীবনও ঠিক পারবো, যদি তুই বিশ্বাস রাখিস আমার উপরে। মৃদু হাসি খেলে গেল ঋদ্ধিমার স্নিগ্ধ মুখটায়। পল্লবের কথাটা শেষ হতেই দুজনে শুনল ঠাকুরমশাই মাইকে বলছেন, চলো সবাই ফুল হাতে নিয়ে প্রণামী মন্ত্র শুরু করি। নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহা সদা নমো হস্তে। মহাষ্টমীর অঞ্জলি শেষ হলো, কেউ ফুল মায়ের মুখে ছুড়বে না, সবার কাছে ঝুড়ি যাবে, সবাই ওখানে ফুল জড়ো করবে, কেউ কি ভাবছে? প্রণামী না দিয়ে যাবে না। ঠিক করে অঞ্জলির মন্ত্রটাই পড়লো না ওরা। আরে ধুর, সে আপনিই বা শুনে শুনে কতটা ঠিক বলতে পারেন মশাই? অঞ্জলি তো প্রতি বছরই হবে। অঞ্জলির মাঝে মায়ের সামনে এরকম আকুল প্রেম নিবেদন বারবার থুরি না হবে। হ্যাঁ, দুজনেই ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী ফুল ঝুড়িতে রেখে শেষবার মন্ত্র উচ্চারণ করে মাকে প্রণাম করে মণ্ডপ থেকে বেরিয়ে এলো। তীর্থ কই রে? এখনো মণ্ডপে নাকি? ফোন করতো একটা। ঋদ্ধিমার কথা অনুযায়ী ফোন করতে যায় পল্লব, আর ঠিক তখনই বেরিয়ে আসে তীর্থ। এই কিরে, আচ্ছা, দুটিতে অঞ্জলির সময় কি গুজুর ফুসুর করছিলি বলতো? আমি কিন্তু দেখেছি, হ্যাঁ, লুকাতে পারবি না। পল্লব নিজের ঠোঁট কামড়িয়ে মাথা চুলকায়। ঠিক তখনই ঋদ্ধিমা পল্লবের হাতটা শক্ত করে ধরে বলে, ফিউচারেও আমার জন্য কতটা ভালো রান্না করতে পারবে, শাড়ির কুচি ঠিক করে দিতে পারবে কি না, সেটাই জিজ্ঞেস করছিলাম আর কি। ওরে শালা, তার মানে? পল্লবের সামনেই তীর্থ আর ঋদ্ধিমা হেসে ওঠে। পল্লব অবাক হয়ে বলে, ঋদ্ধি, তুই কি সব জানতিস? হ্যাঁ, আমি ভুবনেশ্বর যাবার পরপরই একদিন তীর্থ আমায় সবটা খুলে বলেছিল। তারপর থেকেই অপেক্ষা করে চলছিলাম, কবে তুই বলবি আমাকে, কবে এই ভীতু মনে একটু সাহস আনবি। পল্লবের চোখে আবার জল চলে আসে। ধুর, এই ছেলেটা যে কি! অষ্টমীর গন্ধে প্রেমের গন্ধ মিশে যাচ্ছে, ঢাকের বলে প্রাণে নেচে উঠছে, কোথায় মনের মানুষটাকে জড়িয়ে ধরবে, তা না, শুধু কান্নাকাটি। ঋদ্ধিমা আবার বলে, আচ্ছা, তুই কি খালি হাতে এইভাবে সারবি প্রপোজালটা? পল্লব মাথা নাড়ে। তারপর রাস্তার ওপারে কিছু একটার দিকে নজর পড়তেই দাঁড়া একটু বলে এগিয়ে যায়, ফেরে দুহাত ভর্তি শিউলি ফুল নিয়ে। দুজনকে মণ্ডপের খানিক নির্জন দিকটায় সরিয়ে আনে তীর্থ। পল্লব ঋদ্ধিমার সামনে হাঁটু গেড়ে বসে, তবে হাতে গোলাপ নয়, শিউলি। মৃদু আবদারের কণ্ঠে বলে, ঋদ্ধি, এমন করে জীবনের প্রতিটা অষ্টমীতে আমার সাথে নিয়ে অঞ্জলি দিবি বল? এমন করে প্রতিটা দৈবিক মুহূর্ত আমার সাথে কাটাবি? কথা দে, যদি মন থেকে হ্যাঁ বলিস, তবে এই শিউলি ফুলগুলো আমার প্রেম পুষ্প হিসেবে গ্রহণ কর। আমার এত দিনের ভালোবাসার পূর্ণতা দে। ওহ, গদ গদ প্রেম একেবারে! এরপরও কি না বলা যায় নাকি? মণ্ডপে মণ্ডপে ঢাকের কাঠি জোরদার হয়। মেয়েটা খুব যত্ন করে ফুলগুলো নিজের হাতে নেয়। শিউলি ফুল বরাবরই ভীষণ পছন্দের তার। তীর্থ দূর থেকে দাঁড়িয়ে সামান্য হাসে। অদ্ভুত একটা হাওয়া বয়ে প্রেম পুষ্পর গন্ধ উড়িয়ে নিয়ে ছড়িয়ে দেয় সবখানে। পল্লব উঠে দাঁড়ায়, এতদিনের না বলতে পারা সবটুকু আবেগ দিয়ে আলতো করে জড়িয়ে ধরে তার ঋদ্ধিমাকে। আপত্তি একবারও করে না ঋদ্ধিমা, বরং একে অপরকে যেন বেঁধে ফেলে শিউলি থুড়ি প্রেম পুষ্পের ঘ্রাণে। দুগ্গা দুগ্গা। শুনলেন প্রেম পুষ্প, লিখেছে মেঘা ভুঁই, গল্পের সূত্রধর সৌরভ পাত্র, গল্পে ঠাকুরমশায়ের ভূমিকায় অনিরুদ্ধ, বিনয়দার চরিত্রে সৌরভ, তীর্থর ভূমিকায় অসিত, ঋদ্ধিমার ভূমিকায় অর্চিতা এবং পল্লব আমি অঙ্কনশ্রী। আর রইল আপনাদের জন্য প্রেম পুষ্প গল্পের
কিছু মুহূর্ত। চল 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 চল। আমার ওকে দেখে খুব হাসি পাচ্ছে। এসো সচন্দ হাসিস না ভাই, কর 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 কর। এসো সচন্দন পুষ্প বিল্ল হাসিস না সিরিয়াস। আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ, প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন যে আজকের গল্প প্রেম পুষ্প আপনাদের কেমন লাগলো, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ফের দেখা হচ্ছে আগামী সপ্তাহে আর একটা নতুন গল্প নিয়ে। গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।